পরমাণুর কাঠামোতে নিচের কোন উপস্তরে বা তলে সর্বোচ্চ 2টি ইলেকট্রন অবস্থান করতে পারে? আচ্ছা, এটা একটু প্রশ্ন ভুল হয়েছে, এখানে 2টি হবে না, বইয়ে প্রশ্নটা ছিল 6টি ইলেকট্রন ধারণ করতে পারে। আমরা জানি পি উপশক্তি স্তর 6টি ইলেকট্রন ধারণ করতে পারে। তো উত্তর হবে পি উপশক্তি স্তরে। আমরা জানি কি এসে কি সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে 1s2 2s2 করে বলি। দেন পি অরবিটালে কি সর্বোচ্চ হচ্ছে 6টি ইলেকট্রন থাকতে পারে। এই প্রশ্নটি হচ্ছে যে কোন উপস্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, এটা জাস্ট টাইপিং মিস্টেক হয়েছে। দেন ডি উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 10টি। আর এফ উপশক্তি স্তরে কয়টি থাকতে পারে? 14টি। তো এটা আমাদের মনে রাখতে হবে। নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম 3+ আয়নের সম্পূর্ণ সমরূপ বা আইসোইলেকট্রনিক? আইসোইলেকট্রনিক মানে কি? ইলেকট্রন সংখ্যা সমান। অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন কত? অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ছিল 13টি, কিন্তু সে 3টি ইলেকট্রন দান করে দেওয়ায় তার এখন আছে 10টি ইলেকট্রন। তাহলে দেখতে হবে এ সমসংখ্যক ইলেকট্রন আর কোন পরমাণু বা মৌলের মধ্যে আছে। এখানে দেখি এই অক্সিজেনের 8টি ইলেকট্রন থাকে, সেই একটা ইলেকট্রন 8টি ইলেকট্রন থাকে, সে একটা ইলেকট্রন আরো কি গ্রহণ করেছে, তাহলে টোটাল হচ্ছে 9টি। ফ্লোরিনের আগে ছিল 9টি, সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে তার আরো একটি হয়ে 10টি হচ্ছে। তাহলে এই যে 10 আর এই প্রশ্নের সাথে 10, তাহলে দুইজনের কি প্রশ্ন ছিল কি আইসো ইলেকট্রনিক, কার কার ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে এই অ্যালুমিনিয়াম 3+এরও 10টি ইলেকট্রন আর ফ্লোরিনেরও 10টি ইলেকট্রন, তাহলে এই বি হবে অ্যান্সার। সিটা দেখি ক্লোরিনের হচ্ছে এমনিতে 17টা ইলেকট্রন, সে আরো একটা ইলেকট্রন গ্রহণ করেছে, টোটাল 18টা ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের হচ্ছে 12টা ইলেকট্রন, সে একটা দান করে দেওয়া, একটা কমে গিয়ে হবে 11টা ইলেকট্রন। সো আমাদের বি নাম্বারটা হচ্ছে কারেক্ট। কপার বা তামা পরমাণুর 29তম ইলেকট্রনটি নিচের কোন অরবিটালে প্রবেশ করে? আচ্ছা, কপারের ক্ষেত্রে আমরা একটু দেখি। কপারের ক্ষেত্রে আর্গন 4s2, তাহলে হলো 18 প্লাস 2 20, আর বাকি আছে 3d 9। পরবর্তীতে এই সুস্থিতি অর্জনের জন্য 4s1 আর 3d10 হয়। এখানে প্রশ্ন করেছে কপার বা তামা পরমাণুর 29তম ইলেকট্রনটি নিচের কোন অরবিটালে প্রবেশ করে? 29তম ইলেকট্রনটি, লাস্ট ইলেকট্রনটি আসলে কোন অরবিটালে প্রবেশ করেছে? যদিও এটা পরবর্তীতে সুস্থিতি, কিন্তু আসলে বোঝাতে চেয়েছে আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় আগে কোথায় পরমাণু দিই এবং লাস্ট পরমাণুটা কোথায় প্রবেশ করে, লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করে। এখানে আমরা 4s2 এটা বসানোর পরবর্তীতে 3d গিয়ে ইলেকট্রন বসিয়েছি, তাহলে প্রথমে 4s2, কিন্তু এর পরবর্তী একদম শেষ 29তম লাস্ট ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে? 3d-তে। সো আমাদের উত্তর হবে 3d-তে। তো এখানে উত্তর হবে 3d। সো আমরা শেষ ইলেকট্রন কি 4s2 অ্যান্ড 3d9 এভাবে করেছিল। আমাদের কাছে প্রশ্নটাই করেছে যে সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করে? এই 3 অরবিটালটাতে প্রবেশ করে। নিচের কোন অরবিটাল সেটটি আহ্বায় নীতি অনুসরণ করে সঠিক ক্রমবর্ধমান শক্তিক্রম নিন। আহ্বায় নীতি অনুসারে ইলেকট্রন সমূহ প্রবেশ করবে শক্তিক্রম অনুসারে। শক্তিক্রম নির্ভর করে n প্লাস এল এর মানের উপর। n প্লাস এল এর মান যার বেশি হবে তার শক্তিক্রম বেশি, আর n প্লাস এল এর শক্তিক্রম মিলে গেলে যার n এর মানটা কম হবে তার শক্তিক্রমটা ছোট। তাহলে দেখি এখানে শক্তিক্রম কি 5 প্লাস এস এর মান কত? 0। 5 প্লাস 0 ইজ ইকুয়াল টু 5। 4 প্লাস পি এর মান 1। 4 প্লাস 1 5। 4 প্লাস 3 7। এক্ষেত্রে এক্ষেত্রে যদি হচ্ছে কি শক্তিক্রম মিলে যায়, তাহলে যার n এর মানটা ছোট, এখানে এই দুজনের মধ্যে 5s আর 4p এর মধ্যে 4 এর n এর মানটা ছোট, তাহলে এটা হবে ছোট আর এটা হবে বড়। আর এদিক থেকে আবার দেখা যাচ্ছে এটা বড়, সো এই প্যাচটা এটা ঠিক হয়নি, এটা উল্টাপাল্টা। দেন আসি 3 প্লাস 0 3, 3 প্লাস 1 4, 3 প্লাস 2 5। সো 3 4 5 হয়েছে, কিন্তু চিহ্নটা দেখি 3 কে বলছে, 4 থেকে 3 কে বলছে বড়, আবার 5 থেকে 4 কে বলছে বড়। এইখানে এই চিহ্নটা আবার ভুল আছে, এইটাও বাদ। 5 প্লাস এস, এস এর মান 0, 5 প্লাস 0 5। 4 প্লাস ডি এর মান 2 6। সো 5 থেকে 6, দেন 5p। আচ্ছা, ডি এর মান 2। 4p, পি এর মান 1, সো 6।
সো এই দুটার মানে এসেছে 6, কিন্তু যেহেতু এইটার n এর মান ছোট, 4 এর n এর মানটা ছোট, তাহলে এইটা হবে ছোট। তবুও যদিও একটু ভুল ভ্রান্তি আছে, তবু এইটাই হচ্ছে সঠিক, কারণ 4+0, 5+0 = 5, 4+d এর মান হচ্ছে 2, তাহলে 6, 5 থেকে 6 বড়। যদিও এই চিহ্নটা ভুল, নিচের চিহ্নটা ভুল, তবু তাত্ত্বিকভাবে ঠিক আছে। 5+1 6, এই 5+1 6 এটা কেন বড় হচ্ছে? কারণ হচ্ছে কি, তার আগেরটার 4টা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম নাম্বার সংখ্যাটা ছোট ছিল, এজন্য। আহ্বায়ক নীতি মেনে পরমাণুর উপস্তরগুলোর শক্তির সঠিক বিন্যাস কোনটি? তাহলে 4+0 4, 3+d 2 = 5, 5+1 5। এইটা বড়, যেহেতু এই 3টা ছোট, 4টা বড়, তাহলে এটা হবে বড়। Then তাহলে এই ক্রম বিন্যাসটা বড়, ঠিক আছে, প্রথমটাই উত্তর। 3d এর মান 5, 4s এর মান 4, এটা হচ্ছে কি 5। সো এটা আসলে হচ্ছে না, এটা ভুল আছে। 4d means 6, 5s = 5, আর 4p = 6। এখানেও আসলে এই চিহ্নগুলোর হচ্ছে না, সো এটা আবার 5s এর মান 5, 5p এর মান 6, 4d এর মান 6, কিন্তু এটার থেকে আবার এইটা বড় হবে, কারণ এই n এর থেকে এই n টা বড়, আবার এটার থেকে এটা বড়, সো এটাও ভুল। নিচের মৌলগুলোর পরমাণুর কোন নিউক্লিয়াসটি NMR সক্রিয়তা প্রদর্শন করে? যে হাইড্রোজেন 11, এটা হচ্ছে কি NMR সক্রিয়তা প্রদর্শন করে। এমআরআই প্রযুক্তির পূর্ণরূপ ও কাজের মূলনীতি কোনটি? এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা মনে রাখতে হবে। 25°C তাপমাত্রায় Al2SO4 লবণের মোলার দ্রাবকতা S হলে আয়নিক গুণফল Ksp প্রকাশক সমীকরণ কোনটি? এটা একটা শর্টকাট নিয়ম আছে, যে এখানে 2 আর এখানে 3, এই দুটো মিলে কি 5 হয়, যে 5 হলেই হবে 108s⁵। সো আমরা যদি 5 পাই, তার মানে 108s⁵, এটাই হবে Ksp। তারপর এটা একটু আমরা বিশদভাবে একটু করে দেখব, একটা হচ্ছে বেসিক জানা দরকার অন্তত। তাহলে এই অ্যালুমিনিয়াম সালফেট লবণের ক্ষেত্রে দেখি, অ্যালুমিনিয়াম হচ্ছে কি দুটো পরমাণু। সো অ্যালুমিনিয়াম, প্রথমে লিখলাম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের কি কয়টি ইলেকট্রন সে দিচ্ছিল, যে 3টা। সো অ্যালুমিনিয়াম 3+, এর কয়টা পরমাণু দিচ্ছিল, দুটো পরমাণু দিচ্ছিল, এখানে উপরে 2। দেন সালফেট, এই সালফেট পরমাণু SO4, এর জারণ সংখ্যা কত, -2, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে, সেই -2 জারণ সংখ্যা দেওয়া। এই সালফেট পরমাণু কয়টা, এখানে আছে 3টা, তাই উপরে 3। এরপর সেই অ্যালুমিনিয়াম Al3+, এটা কতগুলো আছে, এইখানে নিচে দেওয়া আছে 2। তাহলে
এই 2s দুই দুই দ্রাব্যতা হচ্ছে কি মোলার দ্রাব্যতা একটা হলেও এর দুটো করে পরমাণু আছে, এখানে হচ্ছে 2s, আর উপরে পাওয়ার ছিল 2, তাই এখানে 2 দেওয়া। আর সালফেট কতগুলো সালফেট দেওয়া, সালফেট এখানে নিচে দেওয়া আছে 3, তিনটা সালফেট পরমাণু, মানে যৌগমূলকটা হচ্ছে তিনটা করে আছে, সো 3s। এর উপর আবার কি এই 3টাই কি উপরে পাওয়ার, পাওয়ার দেওয়া 3, দেন 2 এর স্কোয়ার করলে হয় 4, s এর স্কোয়ার করলে হয় s স্কোয়ার, আর 3 এর কিউব করলে হয় 27, s এর কিউব করলে হয় s কিউব, দেন 27 into 4 is equal to 108, s to the power 2 into s to the power 3 is equal to s to the power 5, so 108 s to the power 5। তো আমরা যদি এটা একটা শর্টকাট হচ্ছে, আমরা যদি কোনো যৌগের দেখি A2B3 বা এই যোজনী বা এদের যদি নিচে সরি এটা 5 লিখে ফেলেছে, A2B3 যদি থাকে, A2B3, তাহলে 2 প্লাস 3 যদি 5 হয়, তাহলে এটার অ্যাকচুয়ালি কি sp হবে 108 s to the power 5, সো এইটা হচ্ছে answer। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 4 into 10⁻³ হলে সম্পৃক্ত দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা কত? তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে একটা পরমাণু, আর ম্যাগনেসিয়াম হচ্ছে একটি, আর হাইড্রোক্সিল হচ্ছে দুটি, সো এটার দ্রাব্যতা গুণফল হবে 4s3। 4s3 এর মান কত? 4 into 10⁻³। সো আমরা দুই পাশ থেকে যদি এই 4কে অমিট করে দিই, তাহলে s³ ইজ ইকুয়াল টু 10⁻⁻1 লিখি, এই যে 3টা ছিল, 3টাকে উপরে পাওয়ার আকারে লিখি, দেন পাওয়ারগুলোকে যদি অমিট করে দিই, তাহলে এর পাওয়ারটা অমিট হবে, এর পাওয়ারটা অমিট হলে s ইজ ইকুয়াল টু 10⁻⁻1, তাহলে s বা মোলারিটি কত? 10⁻⁻1। এর হাইড্রোক্সিল কয়টা ছিল? হাইড্রোক্সিল হচ্ছে কি এই যে 2টা ছিল, এখানে হচ্ছে হাইড্রোক্সিলের ঘনমাত্রা হবে 2 ইন্টু s এর মান, সো 2 ইন্টু s এর মান 10⁻⁻1। সো এটা করলে এটা এটা অ্যাকচুয়ালি এই এর কাছাকাছি নিকটবর্তী, বা 10⁻⁻1 মোল পার লিটার। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্ক ফসফেট এর দ্রাব্যতা গুণফল কেএসপি প্রকাশের সঠিক গাণিতিক সম্পর্ক কোনটি? সো কেএসপি, দেখেন এটা কেএসপি করলে জিঙ্ক এই পরমাণুটা কয়টা ইলেকট্রন দিচ্ছিল, এখানে দেওয়া কি 2, তার মানে সে দুটো ইলেকট্রন দান করছিল। এরকম কয়টা পরমাণু দুটো করে ইলেকট্রন দান করছিল জিঙ্কের? দেখেন জিঙ্কের হচ্ছে 3টা পরমাণু নিচ্ছে, জিঙ্কের দেওয়া 3, তাহলে 3টা হবে কি তার পাওয়ার। দেন এই যে ফসফেট, এই ফসফেট PO4, এই ফসফেটের জারণ সংখ্যা কত? এই ফসফেটের জারণ সংখ্যা তার বিপরীত মৌলের নিচে দেওয়া থেকে 3, তাহলে ফসফেট হচ্ছে 3টা করে পরমাণু সে গ্রহণ করছিল, বা ইলেকট্রন সে গ্রহণ করছিল, তাহলে PO4 3 মাইনাস, সে 3টা করে দান করছিল। এরকম কয়টা সে দান করছিল? যে PO4 2, ও হচ্ছে দুটো করে যৌগমূলক ছিল, তাহলে এটা হবে কি তার পাওয়ার। তাহলে এর দ্রাব্যতা গুণফল বা কেএসপি প্রকাশের সঠিক গাণিতিক সম্পর্ক কেএসপি ইজ ইকুয়াল টু এইটা হবে। সো এই সিটা অ্যান্সার। আর ডিটাতে 108 দেওয়া, কিন্তু এটা কিন্তু এখন আমরা 108 বসাতে পারবো না, এটা দ্রাব্যতা গুণফল করে পরবর্তীতে হচ্ছে 108 s⁻5 আসে। তো অ্যান্সার হচ্ছে সি। Ag2C2O4 লবণের সম্পৃক্ত দ্রবণের মোলারিটির দ্রাব্যতা s হলে এর দ্রাব্যতা গুণফল এর সম্পর্ক কোনটি? সো আমরা Ag2 এটাকে একটু ভেঙে দেখি যে ক্যাটায়ন কেমন হচ্ছে, C2O4, সো এটার ক্ষেত্রে হচ্ছে 2 অণু সিলভার ক্যাটায়ন প্লাস C2O4 2 মাইনাস, যদি 2 অণু সিলভার ক্যাটায়ন ছিল তাহলে হচ্ছে 2s, আর এখানে হচ্ছে 1 অণু C2O4 ছিল, তাহলে হবে হচ্ছে কি 4s3, লাস্টলি 2 এর স্কোয়ার করলে 4, আর s স্কোয়ার ইন্টু আরো একটা s, সো s3, সো 4s3 হবে। তাহলে কেএসপি এর সম্পর্ক 4s3। সো এটাও একটু দেখি, সম্পর্কটা এরকম যে A B2 যদি হয়, এটার একটা যদি 1 থেকে একটা যদি 2 থাকে, তাহলে এইটার লাস্টলি কেএসপি বা কেআইপি হবে হচ্ছে 4 s⁻² + 1 3।
তো এই যে A2B3 লবণের মোলার দ্রব্যতা S হলে KSP এর মান কত? সো A2 আর B3 থাকলে কি হয়? 108 s to the power 2 plus 3 is equal to 5. So 108 s to the power 5. M2X3 লবণের মোলার দ্রব্যতা এত হলে KSP এর মান কত? সো মোলার দ্রব্যতা এত হলে KSP। সো এখানে কি 2 আর 3 পেয়েছি, তাহলে অ্যাকচুয়ালি মোলার দ্রব্যতা কত হবে? 108 s to the power 5. সো 108 গুণ S এর মান, এই যে মোলার দ্রব্যতা, এই যে এটি কি S এর মান কত? S এর মানটা হচ্ছে 6.6 ইন্টু 10 to the power -2। এইটার পাওয়ার কত হবে? S to the power 5, তাহলে এই টোটালটার পাওয়ার হবে 5। সো এটাকে ক্যালকুলেটর করলে গাণিতিক মান কিছুটা সি এর কাছাকাছি আসে। তো আমরা সি দিতে পারি, বা সি এর কাছাকাছিও না, এটা অ্যাকচুয়ালি একটু করে দেখতে হবে। এটা অপশনের সাথে তেমন মিলছে না। তো এটা যেটা সঠিক উত্তর হবে সেটাই হবে উত্তর। হয়তো এখানে ভুল প্রিন্ট করা হয়েছে বা উঠানো হয়েছে, টাইপিং মিস্টেক আছে। Ag2CrO4 এর KSP 8 ইন্টু 10 টু দি পাওয়ার -12 হলে সম্পৃক্ত দ্রবণে এটির মোলার দ্রাব্যতা কত? তাহলে এখানে কি এই সিলভার এটাতে একটা করে ইলেকট্রন দান করে, আর ক্রোমিয়াম টেট্রা অক্সাইড হচ্ছে দুটো করে ইলেকট্রন দান করছে। তাহলে এখানে কি 4s কিউব এর KSP কত হচ্ছে? 8 ইন্টু 10 টু দি পাওয়ার -12। তাহলে আমাদের মোলার দ্রাব্যতা অথবা এস এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা 4 আউট করে দিই, এখানে 8 আউট করে দিতে পারি। মানে দুই পাশে আমরা 4 দিয়ে ভাগ করলে কি এখানে 2 থাকবে অতিরিক্ত, এখানে 4 দিয়ে ভাগ করলে 1, আর এখানে 4 দিয়ে ভাগ করলে 2। তাহলে এস কিউব ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার -12। তারপর এস সমান সমান এখানে কিউব আছে, এই কিউবটার এখানে রুট কিউব হয়ে যাবে, রুট কিউব 2 ইন্টু 10 টু দি পাওয়ার -12। তাহলে কত হবে? √2 ইন্টু 10 টু দি পাওয়ার 12 কে 3 কিউব করলে -4। সো এটা অ্যাকচুয়ালি করলে 1.14 ইন্টু 10 টু দি পাওয়ার -4, যেটা অ্যাকচুয়ালি অপশন এ এর কাছাকাছি। আচ্ছা, প্রশ্নে দেওয়া হচ্ছে 50 মিলিলিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? তাহলে 50 মিলিলিটার দ্রবণে ক্যালসিয়াম ক্লোরাইড আছে 5 গ্রাম। তাহলে 100 মিলিলিটার, মানে এটা 50-এর দ্বিগুণ কি 100 মিলিলিটার। 100 মিলিলিটারে ক্যালসিয়াম ক্লোরাইডে আছে, তাহলে 5-এর দুগুণে কত? 10 গ্রাম হবে। 50 মিলিলিটার যদি 5 গ্রাম থাকে, তাহলে 100 মিলিলিটার হবে 10 গ্রাম। লিটার প্রতি, লিটার মানে কত? লিটার মানে 1000 মিলিলিটার। তাহলে 1000 মিলিলিটার কত? 1000 মিলিলিটার যেহেতু এটা 10 গুণ, তাহলে এই 10 গ্রামেরও 10 গুণ কত? 100 গ্রাম। তাহলে লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 100 গ্রাম। 100 গ্রাম পার লিটার। বিটা হবে। নিচের কোন দ্রবণটিতে ক্যালসিয়াম CaC2O4 এর দ্রাব্যতা সর্বাধিক বৃদ্ধি পাবে? তাহলে এটা হবে হচ্ছে কি 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডে। ক্যালসিয়াম অক্সালেট বা CaC2O4, এই ক্যালসিয়াম অক্সালেট একটা মৃদু অম্লের লবণ। তীব্র অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে তা থেকে প্রাপ্ত হাইড্রোজেন আয়ন অক্সালেট আয়নের সাথে বিক্রিয়া করে অবিয়োজিত অক্সালিক অ্যাসিড তৈরি করে, ফলে সাম্যাবস্থা ডানে সরে যায় এবং লবণের দ্রাব্যতা বহুগুণে বৃদ্ধি পায়। সর্বাধিক বৃদ্ধি পাবে কি 0.1 মোলার HCl। দ্রবণ হতে অধ্যক্ষেপ সৃষ্টির জন্য অপরিহার্য ভৌত রাসায়নিক শর্তটা কি? তাহলে আমাদের যদি হচ্ছে কি অধ্যক্ষেপ সৃষ্টি করতে হয়, তাহলে হচ্ছে কি আয়নিক গুণফলের মানটা বেশি হতে হবে। আয়নিক গুণফল
কে আইপি হতে হবে কে এসপি থেকে বেশি। যদি আপনার আয়নিক গুণফল বেশি হয় তাহলে হচ্ছে অর্ধকে পড়বে। তাহলে এই হচ্ছে এ বি যৌগটা ভেঙে হচ্ছে এ ক্যাটন এবং বি অ্যানায়ন উভয়মুখী সাম্যাবস্থায় আয়নিক গুণফল প্রকাশক রাশিটি কি? আয়নিক গুণফলটা হবে এই এ ক্যাটনটাই মোলার ঘনমাত্রা আকারে এ ক্যাটন অ্যান্ড বি ক্যাটনের গুণফল। তাহলে উত্তর এটা সঠিক। পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে ডি উপস্তরটি অসম্ভব হওয়ার মূল কারণ নিচের কোনটি? আচ্ছা, এটা দ্বিতীয় শক্তি স্তরে ডি উপস্তরটি অসম্ভব। ডি স্তরটি কেন অসম্ভব? কারণ কি ডি এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানই 2 হয়ে যায়। আর আমরা কি জানি এল এন এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই সহকারী কোয়ান্টাম সংখ্যার থেকে বড় হতে হবে। এন এর মান 2 হলে এল এর মান 2 হওয়া সম্ভব নয়, 2 এর থেকে ছোট হবে, 1 হতে পারবে, 0 হতে পারবে, আর 1 হতে পারবে। 0 হলে কি এটা এস, আর 1 হলে কি এটা পি। তাহলে এটা না হয়ে 2 হয়ে গেলে কি ডি হয়ে যায়, কিন্তু ডিটা তো সম্ভব না, কেননা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই প্রধান কোয়ান্টাম সংখ্যার থেকে ছোট হতে হবে। তাহলে এই ক নাম্বারটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। ক্রোমিয়ামের বহিঃস্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাসটি 3d5 4s1 হওয়ার মূল বৈজ্ঞানিক কারণ কি? মূল বৈজ্ঞানিক কারণটা হচ্ছে অর্ধপূর্ণ উপশক্তি স্তরের অধিক সুস্থিত ও প্রতিসাম্যতা। এমনিতে ক্রোমিয়াম হতো কি যে 4s2 3d4, কিন্তু আমাদের এই ডি অরবিটালটাকে অর্ধপূর্ণ হয় কি টোটাল ডি অরবিটালটা 5টা ইলেকট্রন হলে অর্ধপূর্ণ হয়, আর পূর্ণ হয় D10 হলে। হয় পূর্ণ অথবা অর্ধপূর্ণ হলে কি অধিক স্থিতিশীল হবে। এই অধিক স্থিতিশীলতার জন্য D4 এর জায়গায় 4s2 থেকে একটা ইলেকট্রন এসে 4d5 হবে, 3d5 হবে, আর এই 4s অরবিটালে 8 ইলেকট্রন কমে যাবে। এটা কেন হয়? অর্ধপূর্ণ উপশক্তি স্তরের অধিক সুস্থিতি ও প্রতিসাম্যতার জন্য। আর এতে করে এই 3d5 হলে হচ্ছে কি ডি অরবিটাল তো 5টা, এখানে 5টা অরবিটাল থাকবে ডিতে, তাহলে প্রত্যেকটা থেকে একটা করে ইলেকট্রন সুন্দর মতো বসতে পারবে। এই যে প্রতিসাম্যতা বলেছে, যে প্রতিসাম্যতা এবং সুস্থিতির জন্য সকলে 5টা পাবে। কিন্তু যখন 3d4 ছিল তখন তো 4টা ঘর পূর্ণ ছিল, আর একটা ঘর পুরো ফাঁকা হয়ে যেত। এই ফাঁকা হয়ে যেত যে এই কারণে হচ্ছে এটা না হয় 4s1 3d5 এর।